যে বাংলো 50 বছরের পুরনো, এই বাংলো হঠাৎ করেই পুড়ে গেল। পুড়ে খাক কাঠের বাংলো, এবং কাঠের বাংলো বলেই দাউ দাউ করে যখন আগুন লেগে যায় তখন সেই আগুন নেভানোর মতো সুযোগ পাওয়া যায়নি। তো সেই বাংলোর পুড়ে যাওয়া ছাই, সেই ভস্মীভূত বাংলোর সামনে থেকে আমার প্রতিনিধি পার্থপ্রতিম আমার সঙ্গে সরাসরি রয়েছে। পার্থপ্রতিম, এই বাংলো একদিক থেকে আবেগ, নস্টালজিয়ার একটা জায়গা। অন্তত যারা পর্যটন ভালোবাসেন, যারা জঙ্গল ভালোবাসেন, যারা উত্তরবঙ্গে যেতে ভালোবাসেন, তারা অন্তত একবার এই হলং বাংলোয় থেকে এসেছেন। বহু পুরনো এই বাংলো কিভাবে আগুন লাগলো, কর্মচারীরা যারা ছিলেন সেখানে তারা কি বলছেন? বাংলো তো বন্ধ ছিল, এই সময় তো বোধহয় পর্যটকরা ছিলেন না। একেবারে তাই, কারণ 15ই জুন পর্যন্তই কিন্তু এই জঙ্গল খোলা ছিল এবং 16ই জুন থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু একেবারে টানা 3 মাস কিন্তু এই জঙ্গল বন্ধ থাকবে, উত্তরবঙ্গ প্রায় সব জঙ্গল। তারই মাঝে যে এই দুর্ঘটনাটি ঘটলো, ভয়াবহ অগ্নিকাণ্ড, ছবিতেই পরিষ্কার এবং দাউ দাউ করে জ্বলছে। পর্যটকদের, দেশ বিদেশের পর্যটকদের অতি প্রিয় এই হলং বাংলো, এবং যার সঙ্গে আবেগ জড়িয়ে আছে এখানকার সাধারণ মানুষের। এবং এই যে মাদারিহাট এবং আলিপুরদুয়ারের মাঝে যে পর্যটন কেন্দ্রগুলি গড়ে উঠেছে, পর্যটন ব্যবসা রমরমিয়ে চলছে, তার মূল কেন্দ্র কিন্তু এই হলং বাংলো। যে কথা তুমি বলছিলে, যারা পর্যটকরা উত্তরবঙ্গে বেড়াতে আসেন তাদের কিন্তু প্রথম ডেস্টিনেশন, তারা চান যে একবার হলং বাংলোতে রাত কাটিয়ে যাবেন। কেননা এই কাঠের বাংলো বহু পুরনো বাংলো, এবং এই কাঠের বাংলো যে বহুতল কাঠের বাংলো, সেখানে কিন্তু এখানে পর্যটকরা আসছিলেন, টুরিস্টরা আসছিলেন এখানে না, পর্যটকদের একেবারে এখানে অ্যালাউ নেই। এই 16 জুন থেকে একদম পর্যটকদের অ্যালাউ নেই। একদম টানা 14ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পর্যটকদের এখানে কোনো রকম নিষেধাজ্ঞা জারি আছে, কোনো রকম পর্যটক ঢুকতে পারবে না, অর্থাৎ ডে ভিজিটও করতে পারবে না পর্যটকরা। কিন্তু কীভাবে আগুন লাগলো, এবং যেটা বন দপ্তর প্রাথমিকভাবে যেটা বলেছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, ইভেন একটি এসি মেশিনও ব্লাস্ট করেছে। তাহলে যেখানে কোনো পর্যটক শূন্য এই বনবাংলো, সেখানে এসি মেশিনে আগুন লাগলো কীভাবে, বা এই যে পর্যটক শূন্য বনবাংলোতে শর্ট সার্কিট হলো কীভাবে, এসব প্রশ্ন কিন্তু উঠছেই। যদিও তার সদুত্তর এখনও আমরা পাইনি বন আধিকারিকদের কাছ থেকে। ইতিমধ্যেই সিসিএফ, ওয়াইল্ড লাইফ বন দপ্তরের আধিকারিক কি বলছেন একবার শোনা যাক। এটা কি মানে শর্ট সার্কিট থেকে আগুন, এটাই আপনাদের প্রাইমা ফেসি মনে হচ্ছে। না না, তো যেহেতু এখানে মানে কারো এরকম অ্যাঙ্গেল তো আমরা দেখছি না, যেহেতু এটা আমাদের নিজের বাংলা, ওর তো বাইরের লোক এখানে কেউ আসার সম্ভাবনাও নেই, আর আমাদের নিজের লোকই দেখাশোনা এসি যারা মানে আমাদের স্টাফরা যারা প্রত্যক্ষদর্শী আছে, ওরা এরকম বলেছে কি যারা আগুন নিবানের চেষ্টা করছে, ওরা বলছে কি প্রথম যখন আগুন লেগেছিল ওরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যখন চেষ্টা করলো, তারপরে ওরা নিভাতে পারেনি। তারপরে কিছু মিনিটের মধ্যেই এসিটা ওখানে বাইরের ইউনিটটা বার্স্ট করে আগুনটা আরও বেশি লেগে গেছে। যেহেতু কাঠ এত তাড়াতাড়ি আগুন ধরে দিয়েছে অলরেডি, তো ওটাকে আর মানে বাঁচানো যায়নি। হলং বাংলো নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন দপ্তর, কিন্তু পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীরা কেউই মেনে নিতে পারছেন না হলং বাংলো এইভাবে পুড়ে যাওয়া। এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, এতে করে আগুন লাগে গেল, কেউ দেখলো না, এটা তো নেগলিজেন্স দ্বারা কি বলবো। এটা ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন বুঝতে বুঝিয়ে যাচ্ছে। মানে দূর দূর থেকে লোক আছে হলঙে এই বাংলায় থাকার জন্য, তাতে তো জঙ্গলেও ক্ষতি হবে। এটা খুব আতঙ্কের বিষয় যে আমার নজরদারি অভাব আছে। বন দপ্তরে এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। পর্যটকরা বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। বড় মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওরা থাকতো হলমগুলোতে। বর্ষা তো এখন বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু আগুন লাগা সঙ্গে থেকে বন দপ্তরের লোক থাকে। বলেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এরকম হতেই পারে, কিন্তু এত ভয়াবহ হবে কিন্তু সকালবেলা এসে শুনলাম যে না, এটা এসি বাস্ট করে আগুনটা লেগেছে। গত 4 দিন যাবত অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, এই সময় ডুয়ার্সের যা ওয়েদার, কম্বল গায়ে দিতে হচ্ছে, সেই জায়গায় এসি কি করে চলছে। আর 16 জুন থেকে সকাল থেকে জঙ্গল বন্ধ 3 মাসের জন্য, 90 দিনের জন্য, সেখানে পর্যটক থাকার কথা না, তাহলে এসি চলবে কেন? না চলে থাকে তাহলে বাস্ট হবে কি করে? অনেক কিছু ইন্ডিকেট করছে যে কিছু না কিছু ওখানে হয়েছে। যে বাংলো 50 বছরের পুরনো, এই বাংলো হঠাৎ করেই পুড়ে গেল। পুড়ে খাক কাঠের বাংলো,
এবং কাঠের বাংলো বলেই দাউ দাউ করে যখন আগুন লেগে যায় তখন সেই আগুন নেভানোর মতো সুযোগ পাওয়া যায়নি। তো সেই বাংলোর পুড়ে যাওয়া ছাই, সেই ভস্মীভূত বাংলোর সামনে থেকে আমার প্রতিনিধি পার্থপ্রতিম আমার সঙ্গে সরাসরি রয়েছে। পার্থপ্রতিম, এই বাংলো একদিক থেকে আবেগ, নস্টালজিয়ার একটা জায়গা। অন্তত যারা পর্যটন ভালোবাসেন, যারা জঙ্গল ভালোবাসেন, যারা উত্তরবঙ্গে যেতে ভালোবাসেন, তারা অন্তত একবার এই হলং বাংলোয় থেকে এসেছেন। বহু পুরনো এই বাংলো কিভাবে আগুন লাগলো, কর্মচারীরা যারা ছিলেন সেখানে তারা কি বলছেন? বাংলো তো বন্ধ ছিল, এই সময় তো বোধহয় পর্যটকরা ছিলেন না। একেবারেই তাই, কারণ 15 জুন পর্যন্তই কিন্তু এই জঙ্গল খোলা ছিল এবং 16 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু একেবারে টানা 3 মাস কিন্তু এই জঙ্গল বন্ধ থাকবে, উত্তরপ্রায় সব জঙ্গল। তারই মাঝে যে এই দুর্ঘটনাটি ঘটলো, ভয়াবহ অগ্নিকাণ্ড, ছবিতেই পরিষ্কার এবং দাউ দাউ করে জ্বলছে। পর্যটকদের, দেশ বিদেশের পর্যটকদের অতি প্রিয় এই হলং বাংলো এবং যার সঙ্গে আবেগ জড়িয়ে আছে এখানকার সাধারণ মানুষের। এবং এই যে মাদারিহাট এবং আলিপুরদুয়ারের মাঝে যে পর্যটন কেন্দ্রগুলি গড়ে উঠেছে, পর্যটন ব্যবসা রমরমিয়ে চলছে, তার মূল কেন্দ্র কিন্তু এই হলং বাংলো। যে কথা তুমি বলছিলে, যারা পর্যটকরা উত্তরবঙ্গে বেড়াতে আসেন তাদের কিন্তু প্রথম ডেস্টিনেশন, তারা চান যে একবার হলং বাংলোতে রাত কাটিয়ে যাবেন। কেননা এই কাঠের বাংলো বহু পুরনো বাংলো এবং এই কাঠের বাংলো যে বহুতল কাঠের বাংলো, সেখানে কিন্তু এখানে পর্যটকরা আসছিলেন, টুরিস্টরা আসছিলেন এখানে। না, পর্যটকদের একেবারে এখানে অ্যালাউ নেই। এই 16 জুন থেকে একদম পর্যটকদের অ্যালাউ নেই। একদম টানা 14 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পর্যটকদের এখানে কোনো রকম নিষেধাজ্ঞা জারি আছে, কোনো রকম পর্যটক ঢুকতে পারবে না, অর্থাৎ ডে ভিজিটও করতে পারবে না পর্যটকরা। কিন্তু কীভাবে আগুন লাগলো এবং যেটা বন দপ্তর প্রাথমিকভাবে যেটা বলেছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, ইভেন একটি এসি মেশিনও ব্লাস্ট করেছে। তাহলে যেখানে কোনো পর্যটক শূন্য এই বনবাংলো, সেখানে এসি মেশিনে আগুন লাগলো কীভাবে, বা এই যে পর্যটক শূন্য বনবাংলোতে শর্ট সার্কিট হলো কীভাবে, এইসব প্রশ্ন কিন্তু উঠছেই। যদিও তার সদুত্তর এখনও আমরা পাইনি বন আধিকারিকদের কাছ থেকে। ইতিমধ্যেই সিসিএফ, ওয়াইল্ড লাইফ বন দপ্তরের আধিকারিক কি বলছেন একবার শোনা যাক। এটা কি মানে শর্ট সার্কিট থেকে আগুন, এটাই আপনাদের প্রাইমা ফেসি মনে হচ্ছে। না না, তো যেহেতু এখানে মানে কারো এরকম অ্যাঙ্গেল তো আমরা দেখছি না, যেহেতু এটা আমাদের নিজের বাংলা, ওর তো বাইরের লোক এখানে কেউ আসার সম্ভাবনাও নেই। আর আমাদের নিজের লোকই দেখাশোনা এসি, যারা মানে আমাদের স্টাফরা যারা প্রত্যক্ষদর্শী আছে, ওরা এরকম বলেছে কি যারা আগুন নিবানের চেষ্টা করছে, ওরা বলছে কি প্রথম যখন আগুন লেগেছিল ওরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যখন চেষ্টা করলো, তারপরে ওরা নিভাতে পারেনি। তারপরে কিছু মিনিটের মধ্যেই এসিটা ওখানে বাইরের ইউনিটটা বার্স্ট করে আগুনটা আরও বেশি লেগে গেছে। যেহেতু কাঠ এত তাড়াতাড়ি আগুন ধরে দিয়েছে অলরেডি, তো ওটাকে আর মানে বাঁচানো যায়নি। হলং বাংলো নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন দপ্তর, কিন্তু পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীরা কেউই মেনে নিতে পারছেন না হলং বাংলো এইভাবে পুড়ে যাওয়া। এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, সেখানে আগুন লেগে গেল, কেউ দেখলো না, এটা তো নেগলিজেন্স দ্বারা কি বলবো। এটা ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন বুঝতে বুঝে যাচ্ছে। মানে দূর দূর থেকে লোক আছে হলঙে এই বাংলায় থাকার জন্য, তাতে তো জঙ্গলের ক্ষতি হবে। এটা খুব আতঙ্কের বিষয় যে আমার নজরদারি অভাব আছে। বন দপ্তরে এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। পর্যটকরা বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো হয়তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। ও মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওরা থাকতো হলমগুলোতে। বর্ষা তো এখন বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু আগুন লাগা সঙ্গে থেকে বন দপ্তরের লোক থাকে। বলেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এরকম হতেই পারে, কিন্তু এত ভয়াবহ হবে কিন্তু সকালবেলা এসে শুনলাম যে না, এটা এসি বাস্ট করে আগুনটা লেগেছে। গত 4 দিন যাবত অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। এই সময় ডুয়ার্সের যা ওয়েদার, কম্বল গায়ে দিতে হচ্ছে, সেই জায়গায় এসি কি করে চলছে। আর 16 জুন থেকে সকাল থেকে জঙ্গল বন্ধ 3 মাসের জন্য, 90 দিনের জন্য। সেখানে পর্যটক থাকার কথা না, তাহলে এসি চলবে কেন? না চলে থাকে তাহলে বাস্ট হবে কি করে? অনেক কিছু ইন্ডিকেট করছে যে কিছু না কিছু ওখানে হয়েছে। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে দেখুন কি অবস্থা। বানারহাটে চাচার বাঁধ ভেঙেই গেল, একরকম ভেসে গেল বলা যেতে পারে জলে। আর তার ফলে
বাঙ্কু বাজার থেকে আংরা ভাষা যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বাড়ি বাড়ি জল ঢুকছে, প্রায় 40টি বাড়িতে জল ঢুকেছে। কি অবস্থা, এখান থেকে আমার প্রতিনিধি রকি আমার সঙ্গে রয়েছেন। রকি, এই বাঁধ ভেসে যাওয়ার ফলে ঠিক কোন কোন জায়গা বিচ্ছিন্ন হয়ে গেল একরকম বলা যায়, এবং কত মানুষ আশ্রয় মানে কত মানুষের ক্ষতি হয়ে গেল? তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, ভুটান পাহাড় এবং ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় অবিরাম বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে বিভিন্ন নদী। এর পাশাপাশি কিন্তু বানাহাট ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের চাচার বিল এলাকায় সেখানে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। প্রায় 40টি বাড়ি, মানুষ কিন্তু ইতিমধ্যেই জলবন্দী হয়ে রয়েছে। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, বাঙ্কু বাজার থেকে আংরাবাসা গামী যে রাস্তা রয়েছে, সেই রাস্তার উপরে একটি অস্থায়ী ব্রিজ, সেই ব্রিজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ জলে ভেসে গিয়েছে, যার ফলে কিন্তু এই এলাকার মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কারণ সেই এলাকায় সেই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত ছিল। এর ফলে কিন্তু স্কুল পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী, এমনকি অসুস্থ ব্যক্তিদেরকে ঘুরপথে স্কুল, কলেজ এবং হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সেই এলাকার প্রশাসনের তরফ থেকে কোনো আধিকারিকরা যাননি বলে এলাকাবাসী অভিযোগ করেছে। বৃষ্টি এখন কমে গিয়েছে, যদিও কালো মেঘ করে রয়েছে ডুয়ার্সের আকাশ, যে কোনো মুহূর্তে পুনরায় বৃষ্টি শুরু হতে পারে। আর বৃষ্টি শুরু হলে কিন্তু জলমগ্ন হয়ে পড়বে আলো এলাকা এবং ভোগান্তি শিকার হবে সেই এলাকার মানুষ। অতএব এর পাশাপাশি আরো বলে রাখতে চাইবো, ধূপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু জল জমতে শুরু করেছে। 3 নম্বর 14 নম্বর বিভিন্ন ওয়ার্ডে জলবন্দী হয়ে পড়েছে বেশ পরিবার, এবং নিকাশি ব্যবস্থা বেহাল থাকার কারণে কিন্তু সমস্যায় পড়েছে পৌরসভা এলাকারও মানুষ। আর এর জন্য দায়ী করেছে ধূপগুড়ি পৌরসভার কর্তৃপক্ষকে, কারণ তারা কোনো রকম ভাবেই পদক্ষেপ নিচ্ছে না। এমনকি স্থানীয় যে প্রশাসন রয়েছে, শাসক দলের নেতারা রয়েছেন, তারাও কিন্তু সেই এলাকা ঘুরে দেখছেন না বলে অভিযোগ করেছে স্থানীয় মানুষেরা। অতনু, ধন্যবাদ রকি। এখানে আমাদের মোটামুটি অনেকগুলো বাড়িতেই বৃষ্টি জল ঢুকেছে, কারণ এই চাষার বান্ধা তৈরি করার সময় এভাবে যেভাবে ডাইভারশন তৈরি করা হয়েছে, সেই ডাইভারশন তৈরি করার জন্য এক সাইডে জলটা ফুলে যাচ্ছে, ফুলে গিয়েই ওই বৃষ্টির জলেই এই গ্রামটা প্লাবিত। এখন তো মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের আংরাবাসার সাথে বাঙ্কুবাজার, প্রধানপাড়া এবং উত্তরডাঙ্গাপাড়া যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এখন অবধি কেউ আসেনি। আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে অলরেডি নজর রেখেছি, যেখানে যেরকম প্রয়োজন আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এখানে প্রচুর জলমগ্ন, এখানে প্রায় 10 থেকে 15-র উপরে বাড়িঘর এখন জলমগ্ন হয়ে আছে। আর রাতভর পুরো বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সকাল থেকে মানুষের একদম দুর্ভোগ চালু হয়ে গেছে, একদম খুবই জলের কারণে ভুগছি আমরা। সকালবেলা থেকে আমাদের খাওয়া দাওয়া এখন সমস্যা হয়ে যাচ্ছে। এছাড়াও বাচ্চা কাচ্চা নিয়ে গরু আছে, সবার এখন খুবই কষ্টে আমাদের কাটতেছে। এবং আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতে অভিযোগ করার পঞ্চায়েত একটু আশ্বাস দিয়ে থেকে আমরা কী করতে পারি দেখবো। এছাড়াও প্রশাসনের কোনো লোক এ পর্যন্ত কোনো লোক আসেনি। এদিকে আবার ইসলামপুরে বিপদ বাড়াচ্ছে দলনচা নদী। ওই সাঁকোটি দেখুন একবার, কত গুরুত্বপূর্ণ জানেন এই সাঁকো? কতগুলো গ্রামের মানুষ এই সাঁকোর উপর ভরসা করে আছে। এই সাঁকো ভেসে যাওয়ার উপক্রম জলের তোড়ে, আর সেই আশঙ্কাই করছেন গ্রামের মানুষ। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। চঞ্চল, প্রথমেই তো আগে জেনে নিতে চাইবো যে সাঁকোর এই সাঁকো পারাপারের জন্য যে সাঁকো, তা উপর কতগুলো গ্রামের মানুষ নির্ভরশীল? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের যে ডাঙ্গাপাড়া এলাকায় দলনচা নদী রয়েছে, সেই দলনচা নদীর উপরে যে সাঁকো রয়েছে, প্রায় 5 থেকে 7টি গ্রাম পঞ্চায়েতের মানুষ কিন্তু ওই সাঁকো দিয়ে পারাপার করে। অর্থাৎ প্রায় বলা যেতেই পারে যে 25 থেকে 30 হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু যাতায়াত করে। তবে তোমাকে জানিয়ে রাখি যে গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে বারবার প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, তার প্রশাসনের আধিকারিকরা কিন্তু সেই ঘটনাস্থলে যাচ্ছে। এমনকি প্রশাসনের আধিকারিকদের কিন্তু এই স্থানীয়রা সেখানে জমিও দিয়েছেন সেতু তৈরি করার জন্য, কিন্তু কাজ কিছু হচ্ছে না, শুধু প্রতিশ্রুতি পাচ্ছেন গ্রামবাসীরা, এমনটা কিন্তু গ্রামবাসীদের অভিযোগ। যদি ওই সেতু ভেঙে যায় তাহলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এমনটা কিন্তু দাবি করছেন গ্রামবাসীরা। গ্রামের মানুষ কি বলছেন একবার শোনা যাক। বাসের শাখাটা যেটা আছে ওই ভেঙে গেছে, এটা সকাল 5টা থেকেই আমরা ঠিকঠাক করছি। জঙ্গল মঙ্গল যেগুলি আছিল সেগুলি সাফা করলাম। কবে থেকে নদীর জল বাড়ছে? আজকে 4-5 দিন ধরেই নদীর জল বাড়া আছে। আমরা সবাই আতঙ্কে আছি, স্কুলের বাচ্চা কাচ্চা কেউ যেতে পারছে না কোথাও। ভোর 4টা থেকে আমরা একবারে ব্যস্ত, পুরা কষ্টের উপরে খড়খড়িকে বাঁচালাম। খড়খড়ি তো তাও খুঁটি টুটি ভেঙে যাচ্ছে, স্কুল ছাত্র যেতে পারছে না, পাবলিক যেতে পারছে না।
7টা 8টা পঞ্চায়েতের লোক যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে। নদীর জল বাড়াতে এই ঘটনা। এই ঘটনা নদী পার ভাঙতেছে, এই যে সাইডগুলো ভাঙতেছে, এই সাইডের পুরাগুলো ভাঙতেছে, গাছগুলো পড়ে গেল পাহাড়ের জন্য। ভোটের সিজন আসলো তখন ওই কান্দাকাটি চালু হলো, আমাদেরকে ভোট দেন, পাস করান, তারপরে আমরা ব্রিজ করবো, এই করবো। এই যে দেখে দেখে চলে গেছে, এখন পর্যন্ত আসেনি, হারিয়ে গেছে সব। মানে সাঁকোদড়ের যে কাজটা সেটি এমবিডিডি দপ্তর থেকে নেওয়া হয়েছে এবং এই যেহেতু এখন আমাদের ইলেকশন গেল, লোকসভা ইলেকশন এবং বাই ইলেকশনও আছে, তো এমসিসি পিরিয়ডের মধ্যে চলছি আমরা। তো এখন যেটা জানা গেছে যে এই কাজটা টেন্ডার অলরেডি ফ্লোট করা হয়ে গেছে এমবিডিডি থেকে, কিন্তু এমসিসি যতদিন চলবে কাজ স্টার্ট করা যাবে না। এমসিসি 15 জুলাই পর্যন্ত আমাদের থাকবে, তারপরে এটা নিয়ে বাকি অগ্রগতি হবে। একটা রাস্তার ছবি দেখাই আপনাদের। ঘাটাল থেকে আরামবাগ যেতে গেলে এই রাজ্য সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। দেখে মনে হচ্ছে রাজ্য সড়ক, দেখে মনে হচ্ছে মাত্র 5 মাস আগে এই রাস্তা সারানো হয়েছে। 5 মাসেই রাস্তার এই হাল কেন? সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুকান্ত, 5 মাসের মধ্যে এই হাল কেন রাস্তার? তাহলে রাস্তা যা দিয়ে সারানো হয়েছিল সেই জিনিসের গুণগত মান নিয়ে তো প্রশ্ন উঠছে। দেখো অতনুদা, এলাকার মানুষ যেটা দাবি তুলছেন যে 5 মাস আগে রাজ্য সড়ক, সেই সড়কের সংস্কার হয়েছিল, যে সড়কটি ঘাটালের বর্দা থেকে খোড়ার পর্যন্ত এবং মাংরুল পর্যন্ত যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের কাজ হওয়ার পরে খোড়ার বড়পোল এলাকায় দেখা যাচ্ছে সেখানে ইট বিছিয়ে রাস্তা সংস্কার হয়েছিল। আর কিছুদিনের মধ্যেই সেই ইট এমনই অবস্থা হয়ে গিয়েছিল, ইট উঠে গিয়েছিল এবং যার ফলে যাতায়াত অযোগ্য হয়ে গিয়েছিল, দুর্ঘটনা ঘটছিল প্রায়শই। এবং তারপর ঠিকাদারি সংস্থা সেই ইটগুলিকে রাস্তার ধারে সরিয়ে রেখেছেন। কিন্তু এখন বালি এবং এমনই রাস্তার পরিস্থিতি যে চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে। পাশে দোকান রয়েছে, সেই খাবারের দোকানে গিয়ে এই মানে যে ধুলো, সেই ধুলো পড়ছে এবং যাত্রীরা যারা পারাপার করতে পারছেন না। শুধু তাই নয়, প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এই নিয়ে এলাকার মানুষ কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি করেছেন। তাদের দাবি যে এলাকার মানুষ কি তাদের ক্ষোভ, তাদের যে দাবি দেওয়া, তাদের বক্তব্য শুনবো। হ্যাঁ, এরকম খোঁড়াই পড়েছে, কোনো জল দেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা মাঠে যাচ্ছি, এসছি, গোটা ধুলোই ভর্তি হয়ে যাচ্ছে। এবং রাস্তার ধারে ইট এরকম উঁচু নিচুই রয়েছে। হ্যাঁ, উঁচু নিচু এরকমই রয়েছে। ও তো আগিটা খানা ফুলে উঠে গেছে এখনো। কতদিন ধরে এরকম আছে? হ্যাঁ, এটা তো চলছে। এটা তো ইলেকশনের আগে বাগানো হয়েছিল, ইলেকশনের পরে যে খুলে দিয়ে গেছে, মানে মাঝখানে এরকম পড়ে গেছে। কেউ জলও দেয়নি? কেউ জলও দেয়নি, কোনো কিছু দেয়নি। রাস্তার ধারে ইট তাহলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে তো? হ্যাঁ, বিপদ ঘটছে তো। যারা সাইড করছে তারা ঠুকা হচ্ছে। রাস্তা ভালো হোক, মানুষ জনসাধারণ সকলে যেমন যেতে পারে, ভালো হোক। সুকান্ত, প্রশাসন কি বলছে? রাস্তার এই হাল 5 মাসের মধ্যে, এ তো স্বাভাবিক, এ তো ক্যামেরায় ধরা পড়ছে। মাত্র 5 মাস আগে তৈরি রাস্তার এই দশা। দেখো তনুদা, এই নিয়ে আমরা ঘাটাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ সমস্যা একটা হচ্ছে এবং যাতে দ্রুত এই রাস্তা আবার ভালো করে মেরামত হয় তার জন্যও তিনি ঠিকাদারি সংস্থাকে জানাবেন এবং নজরও রাখবেন। অতনুদা, ধন্যবাদ। আমরা পূর্ত দপ্তরের সাথে কথা বলবো এবং পিডব্লিউডির সাথে কথা বলবো। একবার ওটা কাজ হয়েছিল, এখানটার মাটিটা খারাপ বলে ওই কাজটা আবার হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো খুব শীঘ্রই আবার কাজটা হবে, সেই মতো আমাদের কথা চলছে। একটা রাস্তার ছবি দেখাই আপনাদের। ঘাটাল থেকে আরামবাগ যেতে গেলে এই রাজ্য সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। দেখে মনে হচ্ছে রাজ্য সড়ক, দেখে মনে হচ্ছে মাত্র 5 মাস আগে এই রাস্তা সারানো হয়েছে। 5 মাসেই রাস্তার এই হাল কেন? সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুকান্ত, 5 মাসের মধ্যে এই হাল কেন রাস্তার? তাহলে রাস্তা যা দিয়ে সারানো হয়েছিল সেই জিনিসের গুণগত মান নিয়ে তো প্রশ্ন উঠছে। দেখো অতনুদা, এলাকার মানুষ যেটা দাবি তুলছেন যে 5 মাস আগে রাজ্য সড়ক, সেই সড়কের সংস্কার হয়েছিল, যে সড়কটি ঘাটালের বর্দা থেকে খোড়ার পর্যন্ত এবং মাংরুল পর্যন্ত যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের কাজ হওয়ার পরে খোড়ার বড়পোল এলাকায় দেখা যাচ্ছে সেখানে ইট বিছিয়ে রাস্তা সংস্কার হয়েছিল। আর কিছুদিনের মধ্যেই সেই ইট এমনই অবস্থা হয়ে গিয়েছিল, ইট উঠে গিয়েছিল এবং যার ফলে যাতায়াত অযোগ্য হয়ে গিয়েছিল, দুর্ঘটনা ঘটছিল প্রায়শই। এবং তারপর ঠিকাদারি সংস্থা সেই ইটগুলিকে রাস্তার ধারে সরিয়ে রেখেছেন। কিন্তু এখন বালি এবং
এমনই রাস্তার পরিস্থিতি যে চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে, পাশে দোকান রয়েছে, সেই খাবারের দোকানে গিয়ে এই মানে যে ধুলো, সেই ধুলো পড়ছে এবং যাত্রীরা যারা পারাপার করতে পারছেন না। শুধু তাই নয়, প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এই নিয়ে এলাকার মানুষ কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি করেছেন। তাদের দাবি যে সঙ্গে থাকো, এলাকার মানুষ কি তাদের ক্ষোভ, তাদের যে দাবি দেওয়া, তাদের বক্তব্য শুনবো। হ্যাঁ, এরকম খোঁড়াই পড়ে, কোনো জল দেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা মাঠে যাচ্ছি, এসছি, গোটা ধুলোই ভর্তি হয়ে যাচ্ছে। এবং রাস্তার ধারে ইট এরকম উঁচু নিচুই রয়েছে। হ্যাঁ, উঁচু নিচু এরকমই রয়েছে। ও তো আগিটা খানা ফুলে উঠে গেছে এখনো। কতদিন ধরে এরকম আছে? হ্যাঁ, এটা তো চলছে। এটা তো ইলেকশনের আগে বাগানো হয়েছিল, ইলেকশনের পরে যে খুলে দিয়ে গেছে, মানে মাঝখানে এরকম পড়ে গেছে। কেউ জলও দেয়নি? কেউ জলও দেয়নি, কোনো কিছু দেয়নি। রাস্তার ধারে ইট তাহলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে তো? হ্যাঁ, বিপদ ঘটছে তো। যারা সাইড করছে তা ঠুকা হচ্ছে। রাস্তা ভালো হোক, মানুষ জনসাধারণ সকলে যেমন যেতে পারে, ভালো হোক। সুকান্ত, প্রশাসন কি বলছে? রাস্তার এই হাল 5 মাসের মধ্যে, এ তো স্বাভাবিক, এ তো ক্যামেরায় ধরা পড়ছে। মাত্র 5 মাস আগে তৈরি রাস্তার এই দশা। দেখো তনুদা, এই নিয়ে আমরা ঘাটাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ সমস্যা একটা হচ্ছে এবং যাতে দ্রুত এই রাস্তা আবার ভালো করে মেরামত হয় তার জন্যও তিনি ঠিকাদারি সংস্থাকে জানাবেন এবং নজরও রাখবেন। অতনুদা, ধন্যবাদ। আমরা পূর্ত দপ্তরের সাথে কথা বলবো এবং পিডাব্লিউডির সাথে কথা বলবো। একবার ওটা কাজ হয়েছিল, এখানটার মাটিটা খারাপ বলে ওই কাজটা আবার হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো খুব শীঘ্রই আবার কাজটা হবে, সেই মতো আমাদের কথা চলছে। চালসার গৌরীগাঁও চার্চের রাস্তা, এই রাস্তার অবস্থা একবার দেখুন। পাহাড়ি এই রাস্তায় যাতায়াত একরকম দুঃসাধ্য হয়ে উঠেছিল। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছিল যে এই রাস্তা যেন সারানো হয়। ভোট মিটতেই রাস্তার কাজ শুরু। ভোট যেই মিটল, শুরু হলো রাস্তার কাজ। এই রাস্তা আর থাকবে না, রাস্তা চেহারাটাই যাবে বদলে। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রকি, কত কিলোমিটার রাস্তা, কি মনে হচ্ছে এই রাস্তা কত দিনের মধ্যে একদম অন্য রকম হয়ে যাবে, ভুল পাল্টে ফেলবে? মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো কিন্তু কাজ শুরু হলো চালসার গৌরীগাঁও যে এলাকায় যে চার্চ রয়েছে সেই চার্চের রাস্তা। বেশ কিছুদিন আগে যখন মুখ্যমন্ত্রী সফরে এসেছিলেন লোকসভা ভোটের আগে, চালসায় একটি বেসরকারি হোটেলে কিন্তু তিনি রাত্রি যাপন করেছিলেন এবং সেখান থেকে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন চার্চে তিনি যান এবং সেখানকার চার্চের পাদ্রীদের সঙ্গে কথা বলেন, এমনকি এলাকার মানুষের সাথে কথা বলেন। তেমনই কিন্তু চালসার যে গৌরীগাঁও এলাকা রয়েছে সেই চার্চেও তিনি গিয়েছিলেন। সেখানে যখন তিনি যান, তিনি কিন্তু দুর্গম সেই পথ পেরিয়ে যেতে হয়েছিল এবং এলাকার মানুষ সেখানে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিল যেন সেই চার্চের রাস্তা সারাই করে দেওয়া হয়, নতুন করে তৈরি করে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাসও দিয়েছিলেন সেখানে রাস্তা তৈরি হবে বলে। এরপর কিন্তু ভোট মিটে গিয়েছে এবং ইতিমধ্যেই মাটিয়ালি 1 নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই এলাকার কিন্তু ফিতে কেটে নিয়ে রীতিমতো রাস্তার কাজ শুরু হলো। প্রায় 100 মিটার রাস্তা সেখানে তৈরি করা হবে। চালসা থেকে মেট্রিগামী যে রাজ্য সড়ক রয়েছে সেখান থেকে সেই গৌরীগাঁও। ধন্যবাদ। बहुत साल बाद में बन रहा है, तो हम लोग को बहुत खुशी है कि यहाँ पर जो रास्ता हो रहा है, यहाँ पर हम लोग ने दीदी को एक चिट्ठी दिया था, तो दीदी यहाँ पर आए थे। आके दीदी ने देखा तो रास्ता सेंक्शन हो गया, हम लोग का रास्ता का काम चालू हो रहा है और पानी भी हम लोग का चालू है। तो हम लोग बहुत खुशी है कि दीदी हम लोग को यहाँ पर बहुत कर रहा है। চালসার গৌরীগাঁও চার্চের রাস্তা, এই রাস্তার অবস্থা একবার দেখুন। পাহাড়ি এই রাস্তায় যাতায়াত একরকম দুঃসাধ্য হয়ে উঠেছিল। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছিল যে এই রাস্তা যেন সারানো হয়। ভোট মিটতেই রাস্তার কাজ শুরু। ভোট যেই মিটল, শুরু হলো রাস্তার কাজ। এই রাস্তা আর থাকবে না, রাস্তা চেহারাটাই যাবে বদলে। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রকি, কত কিলোমিটার রাস্তা, কি মনে হচ্ছে এই রাস্তা কত দিনের মধ্যে একদম অন্য রকম হয়ে যাবে, ভুল পাল্টে ফেলবে?
মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো কিন্তু কাজ শুরু হলো চালসার গৌরীগাঁও যে এলাকায় যে চার্চ রয়েছে সেই চার্চের রাস্তা। বেশ কিছুদিন আগে যখন মুখ্যমন্ত্রী সফরে এসেছিলেন লোকসভা ভোটের আগে, চালসায় একটি বেসরকারি হোটেলে কিন্তু তিনি রাত্রি যাপন করেছিলেন এবং সেখান থেকে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন চার্চে তিনি যান এবং সেখানকার চার্চের পাদ্রীদের সঙ্গে কথা বলেন, এমনকি এলাকার মানুষের সাথে কথা বলেন। তেমনই কিন্তু চালসার যে গৌরীগাঁও এলাকা রয়েছে সেই চার্চেও তিনি গিয়েছিলেন। সেখানে যখন তিনি যান তিনি কিন্তু দুর্গম সেই পথ পেরিয়ে যেতে হয়েছিল এবং এলাকার মানুষ সেখানে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিল যেন সেই চার্চের রাস্তা সারাই করে দেওয়া হয়, নতুন করে তৈরি করে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাসও দিয়েছিলেন সেখানে রাস্তা তৈরি হবে বলে। এরপর কিন্তু ভোট মিটে গিয়েছে এবং ইতিমধ্যেই মাটিয়ালি 1 নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই এলাকার কিন্তু ফিতে কেটে নিয়ে রীতিমতো রাস্তার কাজ শুরু হলো। প্রায় 100 মিটার রাস্তা সেখানে তৈরি করা হবে। চালসা থেকে মেট্রিগামী যে রাজ্য সড়ক রয়েছে সেখান থেকে সেই গৌরীগাঁও। ধন্যবাদ। बहुत साल बाद में बन रहा है तो हम लोग को तो बहुत खुशी है कि यहाँ पर जो रास्ता हो रहा है, यहाँ पर हम लोग ने दीदी को एक चिट्ठी दिया था तो दीदी यहाँ पर आए थे, आके दीदी ने देखा तो रास्ता सेंक्शन हो गया, हम लोग का रास्ता का काम चालू हो रहा है और पानी भी हम लोग का चालू है। तो हम लोग बहुत खुशी है कि दीदी हम लोग को यहाँ पर बहुत कर रहा है। ইডি হাজিরা ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে ডেকে পাঠানো হয়েছিল, এনফোর্সমেন্ট ডেকে পাঠিয়েছিল সিজিও কমপ্লেক্সে। এলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অর্পিতা। দেখো, এই মুহূর্তে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে এলেন এবং তিনি সিজিও কমপ্লেক্সের ভেতরে তিনি প্রবেশ করেছেন। এই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ, যেখানে কিনা ঋতুপর্ণা সেনগুপ্ত তার যে আইনজীবী তাকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে এলেন। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল গত 5ই জুন, কিন্তু তিনি আসতে পারেননি কারণ তখন তিনি বিদেশে ছিলেন। তাই ফের তিনি সময় চেয়ে নিয়েছিলেন, সেই অনুসারে আজকে 19 তারিখ আজকে থেকে তলব করা হয়। সেই অনুসারে তিনি ইতিমধ্যেই এসেছেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ সরাসরি ঋতুপর্ণা সেনগুপ্ত তার আইনজীবীর সঙ্গে তিনি এখানে এসেছেন এবং তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ ইডির যারা মহিলা অফিসার যারা রয়েছেন সেই অফিসারের সামনে বসিয়ে তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হবে। কারণ রেশন দুর্নীতি মামলায় মূলত ইডি সূত্র থেকে খবর যে এক মন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগের ভিত্তিতে বেশ কিছু মানি ট্রেনের বেশ কিছু অংশ, সেই অংশের কিভাবে তার সঙ্গে যোগাযোগ এবং এই তার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট কতগুলি রয়েছে, কতদিন ধরে তাকে চিনতেন, এই সম্পর্কিত একাধিক তথ্য জানতে চায় ইডির আধিকারিকরা। কারণ এই প্রাক্তন এই মন্ত্রীর সঙ্গে কিভাবে তার যোগাযোগ, মানি ট্রেল যে হয়েছিল সেই বিষয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। সেই কারণে ঋতুপর্ণা সেনগুপ্তকে আজকে রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়। সেই অনুসারে তিনি হাজিরা দিয়েছেন এবং তার বয়ান রেকর্ড করা হবে। তবে ঋতুপর্ণা সেনগুপ্তের এই যে যোগাযোগ বা এই যে মানি ট্রেল, সেই মানি ট্রেলের কানেকশন কিভাবে হয়েছে, সেটা কিন্তু নগদে হয়েছে কিনা এবং তার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেগুলি কার নামে রয়েছে এবং এই প্রাক্তন এই মন্ত্রীর সঙ্গে কিভাবে মানি ট্রেলের যোগাযোগ, সেই সূত্র ধরেই কিন্তু আজকে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করবে। রেশন দুর্নীতি মামলায় এই প্রথমবার হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত আজকে ইডি অফিসে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। তাকে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করবে, মূলত এই প্রশ্নগুলোই তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই আজকে তার আইনজীবীকে নিয়ে, বিপ্লব গোস্বামী তার আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি আজকে হাজিরা দিলেন সিজিও কমপ্লেক্সে। ধন্যবাদ।